আমাদের সবারই মনে রাখা দরকার, সাপের কামড় যারা খায় তারা কিন্তু শ্রমিক কৃষিজীবী মানুষ, এবং ওদের শ্রমটার উপরে আমরা বাঁচিয়ে আছি। যে আমরা মনসা পূজা করি, হ্যাঁ সেটা আমরা ভয়ঙ্কর রকমের ভক্তি করে মনসা পূজা করি, নির্জল উপবাস করি। আর মনসা ঠাকুরটাকে যার জন্য মানি তাকে আমরা ফুর্তি করে মোড়াই, তখন বলি যে ওটা কাল বটে। এই যাকে খাইলো কাল সাপে কি করিবে কোঝার বাপে, যাকে খাইলো কাল সাপে কি করিবে কোঝার বাপে। এই কাল সাপের ভাবনাটা কিন্তু আমাদের বহুত দিন থেকে চলে আসছে। উমাশঙ্কর দাস একটু আলোচনা করব যে আসলে আমরা ভুলটা কোন জায়গায় করি। আজকের ডেটে আমরা যদি লক্ষ্য করি, সাপ দেখলেই আমরা ঠেঙাই মারি। দাদা, আমাদের এই জগতে সাপ কতটা গুরুত্বপূর্ণ এবং সাপ মানুষকে কিভাবে সাহায্য করে এইগুলো কিন্তু আমরা কেউ জানি না। সবাই দেখি সাপ মানে আমাদের শত্রু, একে মারতে হবে। তো উমাশঙ্কর দা, জোহার। জোহার। কেমন আছো? ভালো আছি। আমরা একটা ভিডিও বানানোর পর মানুষের কাছে এই বিষয়গুলো অনেক গিয়েছিল, এবং সাপ সম্বন্ধে অনেক বিষয় অনেক মানুষ কিন্তু অনেক প্রশ্ন করেছিল, এবং যেগুলা মানুষের মধ্যে কৌতূহল ছিল সেগুলা কিন্তু অনেক নিরসন করছে। যে বিষয়টা বলার সেটা হচ্ছে, আমরা প্রায় দিনই দীপক তুমি দেখে দেখবে যে খবর উঠে আসে খবরের কাগজে যে সাপকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে। যাকে সাপে কাটিছে সে সাপকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যায়, এইটা যে দেখানোর জন্য যে ডাক্তারবাবুকে দেখাবো যে আমাকে এই সাপটাই কাটিছে। মানে বিশ্বাসটা এরকম যে সাপটাকে না দেখালে যদি আমাকে ভুল চিকিৎসা করে দিয়ে অন্য সাপের বিষের ওষুধ দিয়ে দেয়, রাইট, ঠিক। কিন্তু এটা আমাদেরকে জানতে হবে যে সাপের বিষের কিন্তু ওষুধ, মানে আমাদের যে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো আছে বা ভারতবর্ষে যেটা চালু, সেটা কিন্তু সব সাপের জন্য ওই একটাই ওষুধ। আচ্ছা, মানে আলাদা করে আমাকে যে সাপকে ধরে নিয়ে যেতে তেমন ব্যাপার নয়। মানে ভারতবর্ষের 4টা প্রধান বিষধর সাপের বিষকে একসাথে ঘোড়ার শরীরে ইনজেক্ট করা হয়, তারপর ঘোড়ার রক্তরস থেকে ওষুধটাকে তৈরি করা হয়। মানে ফিল্টারেশনের বিভিন্ন পদ্ধতি আছে। তাহলে এটা সব সাপের বিষের জন্যই কার্যকরী, আমাকে আলাদা করে নিয়ে যেয়ে দেখানো দরকার নেই। আর হয়তো আপনারা কখনো ভাবি দেখবেন যে তাইলে বোধহয় দেখালে ডাক্তারবাবু চিনতে পারবে সাপটা। অনেক ডাক্তারবাবু আছে যারা নিজেরাও বিষধর সাপ আর নির্বিষ সাপ চিনে নেয়, কিন্তু উনারা প্রত্যেকটা সাপের কামড়ের লক্ষণ একদম প্রত্যেকটা লক্ষণ জানে। আচ্ছা, তাহলে ওর রোগীর শরীরে সাপের বিষ ঢুকেছে কিনা এটা কিন্তু ডাক্তারবাবুরা রোগীটাকে অবজার্ভ করলে বুঝতে পারে, সাপকে চেনার দরকার হয় না তার জন্য। সুতরাং আমাদেরকে সাপ ধরে নিয়ে যায় হাসপাতালকে নিয়ে যেতে যায়, আরেকজনের সাপের কামড় হতে পারে, ঠিক আছে। সাপটা ধরতে যাই যে সময়টা নষ্ট হবে। এখনো আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। একজনকে একটা নির্বিষ সাপে কাটিয়েছে, আজ থেকে বছর 7-8 আগে আমাকে খবর দিয়েছে একজন যে চলো না দেখবে সাপে কাটিয়েছে। তো সারা রাত ধরে পুরো ঝাড়াঝাড়ি চলেছে, রুগীটা এখন ঠিকঠাক সুস্থ নয়। আমি গেছি, জানি দেখছি বলে সাপ কই, বলছে ওই সাপটা ওই দয়া করে ওই ঘাস কাটতে কাটতে সাপটাকে পাইয়েছিল, সেই সাপটাকে কামড়াইছে, তখন সাপটাকে ওইখানে মোড়া দিয়েছে, ঠিক আছে। তাহলে এবার সারা রাত ওঝা যে ঝাড়িয়েছে, ওঝা বলেছে ওদেরকে বিশ্বাস যে সাপটাকে বাঁচায় রাখতে হোক, না তো রোগী মারা যাবে। এবারে সাপটাকে বাঁচাবো কি করে, সাপ থেকে ও তো মোচড়ায় মোড়া দিয়েছে। তখন ওর ওঝার নিদান হচ্ছে যে সাপটার গলাটা একটা দড়ি বাঁধে আর ওকে জল বহিয়ে, যেখানে জল বইছে সেইখানে রেখে দাও, তাহলে সব সাপটা লড়তে থাকবে, মানে সাপ বাঁচা আছে, রোগী তাহলে আমি রোগীটাকে বাঁচাতে পারবো। গল্পটা হচ্ছিল সেটা নির্বিষ উদয়কাল সাপ, যেটাকে আমরা গ্রামের দিকে 12 তিতির বলি, কেউ কেউ আবার পাটার সাপও বলে, সেটা একদম নির্বিষ সাপ। তাহলে আমাদের এই যে সাপ চিনা বা না চিনে সেটা ওঝাদের জন্যই ভালো, ওরা ওই ওদের ট্রিটমেন্টে যদি আপনি যান তখন সাপ চিনার দরকার আছে। মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টে সাপকে চিনার দরকার নেই, ডাক্তারবাবুরা সাপের যে রোগের যে মানে সাপ কামড়ের যে সিমটমসগুলো আছে, লক্ষণগুলো আছে, সেই লক্ষণগুলো দেখে ডাক্তারবাবুরা পরিষ্কার বুঝতে পারেন যে এর শরীরে সাপের বিষ আছে কি নেই। সুতরাং সাপ ধরে নিয়ে হাসপাতালে যাওয়ার দরকার নেই, এটা একটা ইম্পর্টেন্ট কথা। সাপ মানুষের জীবনে শত্রু না মিত্র? অবশ্য মিত্র, এবং শুধু মিত্র নয়, মানে চাষিদের অত্যন্ত উপকারী বন্ধু। সাপকে একদম সায়েন্সের ভাষায় সাপকে একদম ফার্মার্স ফ্রেন্ড বলা হয়, চাষিদের বন্ধু। আচ্ছা, এটা কি করে বলে সেটা একটু আমি ব্যাখ্যা করছি। ব্যাপারটা হচ্ছে কি যে এই যে ব্যাখ্যাটা বুঝতে হলে আমাদেরকে ইঁদুরকে নিয়ে একটু বেশি করে বুঝতে হবে। একটা ইঁদুর প্রতি মাসে বাচ্চা দেয়, প্রতি মাসে, এবং এক জোড়া ইঁদুর থেকে বছরে মিনিমাম 2000টা থেকে আরো বেশি ইঁদুর হতে পারে। আচ্ছা, এক জোড়া ইঁদুর থেকে, মানে একটা পুরুষ একটা স্ত্রী ইঁদুর থেকে। তাহলে এই এত ইঁদুর যদি হয় তাহলে কি হবে সিচুয়েশনটা, যে আমরা আমাদের যা ফসল, কৃষকরা যে সারা মানে রোদে শীতে কষ্ট করে যে ফসলটা উৎপাদন করে, সেই ফসলের অনেক কম অংশ, অর্ধেকের কম অংশও কিন্তু ঘরে আনতে পারবে। এই জায়গাটায় রাতের আমরা যখন ঘুমাই থাকি, রাতের কালে সেই কাজটা করে থাকে সাপ। আমরা বুঝতে পারি না যে আমাদের ফসলের ক্ষেতের কত ইঁদুর, কত অপকারী পতঙ্গকে সাপ খাইয়ে দেয়। মানে তাকে খেতে হবে, তাকে জীবন বাঁচানোর জন্য খেতে হয়। তো তার ফলে কি হয় যে প্রচুর ইঁদুর মারা যায় এবং আমাদের ফসলটা রক্ষা হয়। এইবারে
আমরা অনেকে বলতেই পারে যে ইঁদুর না মারে তো আমরা অন্যভাবেও ইঁদুর মারতে পারি। মজার জিনিস হচ্ছে ইঁদুর ইঁদুর এমন একটা প্রাণী, আপনারা লক্ষ্য করে থাকবেন, ঘরে আপনি ইঁদুর মরা বিষ দেন, দুটো তিনটে ইঁদুরের পরে আর ইঁদুর মরবে না। ওরা কিন্তু ওই বিষয়টাকে মানে ওরা সাথে সাথে অভিযোজিত হয়ে যেতে পারে যে এটা খালেই ওরা ছটফট আছে, সুতরাং আমরা এটা আর অ্যাকসেপ্ট করবো না। বা ইঁদুর মারা কল ব্যবহার করার পর কিছুদিন ওইটাতে ইঁদুর লাগে, তারপর আর ইঁদুর লাগে না। বা যদি চিট ব্যবহার করেন, দেখবেন বারবার যখন ওই রাস্তা দিয়ে যায় যে ইঁদুর চিটে আটকা আছে, তখন ওরা কিন্তু ওদের রাস্তাটাই চেঞ্জ করে দেয়। এটা আমি নিজের ইয়ার থেকে দেখেছি যে ইঁদুর মারা চিট ব্যবহার করার পরও ইঁদুর কিন্তু আর চিটে লাগছে না। তখন কি করি, যখন ওইটাকে চেঞ্জ করে দিয়ে জায়গাটা, তখন আবার ইঁদুর লাগে। তার মানে ওরা বুঝতে পারে, ওরা ওই নিজেদের যখনই এক দুজন লাগিয়ে যায়, তখন ওরা নিজেরা ওই জায়গাটার থেকে নিজেদেরকে মডিফাই করে নেয়। এই কাজটা কিন্তু সাপে করে। সাপ দাঁড়া সাপ বা ঢামনা সাপকে বলা হয় রেড স্নেক। রেড স্নেক মানে হচ্ছে, রেড মানে তো ইঁদুর, তো এই সাপটা প্রচুর পরিমাণে ইঁদুর খায়, ঠিক আছে। তারপরে চন্দ্রবোড়া সাপও যেমন যেমন একদিকের থেকে আমাদের অত্যন্ত ভয়ের কারণ মানুষের জীবনের জন্য, কিন্তু এই চন্দ্রবোড়া সাপও প্রচুর পরিমাণে ইঁদুর খায়, ঠিক আছে। তাহলে এই জন্যই সাপ হচ্ছে চাষিদের বন্ধু। এই প্রসঙ্গে আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে আমাদের পাশের দেশ চীনের গল্প। চীন একটা 1958 সাল নাগাদ চীনে একটা রিসার্চ করে ওরা দেখেছিল যে চড়ুই পাখি বা চটি যে পরিমাণ খাবার খায়, সেই খাবারটা যদি আমরা সেভ করতে পারি, তাহলে আমরা কিন্তু চীনের প্রচুর মানুষের এক বছরের খাবার আমরা যোগান দিতে পারবো। এইটাকে হিসাব করে ওরা প্রচুর চটিপাক মারিছিল এক বছরে প্রায় 1 কোটির উপরে চটিপাক মারিছিল, এবং চটিপাক মারাটা তখন ওদের একটা উৎসবে পরিণত হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, বস্তার পর বস্তা চটিপাক মারি নিয়ে সেই বিভিন্ন উদ্যম নৃত্য করছে, ঠিক আছে। তারপরে সেই গাদা গাদা চটিপাককে এক জায়গায় আগুন জ্বালায় পোড়ানো হচ্ছে, মানে এটা একটা ওদের উৎসব হয়ে গেছিল। পরের দীপক তোমাকে বলি, পরের 3 বছর মানে 59, 60, 61 চীনে মারাত্মক দুর্ভিক্ষ হয়েছিল, এবং সেটা ফসল সরকার বলেছিল যে বোধহয় প্রচুর ফসল উৎপাদন হবে। ফসল না উৎপাদন হওয়ার জন্য না খেতে পায় প্রায় 40-50 লাখ মানুষ মারা গেছিল। লাখ? হুম। বাবারে। কারণটা কি, মানে ওইখানে ভুলটা কোথায় ছিল? চটিপাখি যেমন ফসল খায়, শস্য খায়, তেমনি শস্য ক্ষেতের যে পোকামাকড় সেটা আরো বেশি করে খায়, এবং ওই পোকামাকড়টা খাওয়ার জন্য শস্যের উৎপাদনটা বেশি হয়। চীন সরকারকে পরবর্তীকালে বাইরের দেশ থেকে চড়ুই পাখ আনে ছাড়তে হয়েছিল নিজেদের দেশে। আমরা যদি আজকের ডেটে সাপকে প্রচুর পরিমাণে মারি, তাহলে আমাদেরকে কিন্তু ওই দশাটাই ভুগতে হবে। একদিন আমাদেরকেও খাদ্য সংকটে পড়তে হবে, কারণ এই খাদ্য শৃঙ্খলে সাপের একটা মারাত্মক জায়গা আছে, এটা যদি আমরা না বুঝতে পারি। আর দেখুন সাপ, ক্ষতিকর সাপ তো মাত্র গোটা কয়েক, ঠিক আছে। এবং সাপের বিষটা কিন্তু ও আমাদেরকে কামড়াবার জন্য ওই বিষটা আর নাই। সাপ পৃথিবীতে আজ থেকে 12.5 কোটি বছর আগে পৃথিবীতে এসেছে, আমরা তো এসেছি মাত্র 3 লক্ষ বছর আগে। আমরা যারা আধুনিক মানুষ, তাহলে ওরা অতদিন থেকে স্ট্রাগল করছে, তখন তো মানুষই ছিল না, তাহলে বিষটা নিশ্চয়ই আমাদের জন্য নয়। বিষটা হচ্ছে ওর লালারসের একটা অংশ, মানে যেটা ও খাবার হজম করার জন্য এবং শিকারকে মারার জন্য ব্যবহার করে। তাহলে এটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটাও আমাদের শরীরে কেন দিতে যাবে? সমস্যা হয় যখন আমি ভাবি যে পৃথিবীটা বোধহয় পুরোটাই আমার দখলে, আমি যেমন খুশি করে হাঁটতে পারি, আমি নিচটা দেখে চলি নেই, মোবাইলটা ঘাঁটে ঘাঁটে চলে সাপটা উপরে পা দিই। এবারে দেখো, আমার যা ওজন, সাপের ওজন তার থেকে অনেক কম, তাহলে আমার পাটা যদি ওয়ার উপরে পড়ে, তাহলে ওয়ার অবস্থা কি হয় এটা আমি একবারও ভাবি নেই। আমি শুধু দেখি যে সাপটা আমাকে কামড়ালো। আমার উপরে যদি হাতি জাঁকিয়ে রাখে, আমাকে হাতি যদি পা দিয়ে রাখে, তাহলে আমিও হাতিটাকেই কামড়াবো যদি না ইয়া করে, ঠিক আছে। তো সাপের ক্ষেত্রেও ঠিক, আমার হাত পা তাকে আমি গোছাবার চেষ্টা করি, সাপের তো আর কিছুই নেই, একটাই আছে, সেটা মুখ, তোর মুখ দিয়ে কামড়ায়, এই জন্যই সাপে কামড়ায়। আচ্ছা, আমি এই প্রশ্নটা আমি আগের ভিডিওতে করেছিলি, এবারও ভিডিওতে আমি করছি। সাপে কামড়ানোর মাত্রই প্রথম কি কাজ করা উচিত? প্রথম করা উচিত রোগীকে সাহস দেওয়া। রোগীকে প্রথম হচ্ছে রোগীর মুভমেন্টটা, মানে নড়াচড়াটা বন্ধ করে দেওয়া, ফার্স্ট কাজ। আর রোগীটাকে সাহস দিতে থাকা যায়, হ্যাঁ, এবং যত তাড়াতাড়ি পারা যায় পাশাপাশি হাসপাতালে নিয়ে যাবো। এবং আমাদেরকে জানতে হবে যে প্রত্যেকটা সরকারি হাসপাতালে সাপের বিষের ওষুধ কিন্তু অ্যাভেলেবেল আছে, যে কোনো ছোট হসপিটাল, যে কোনো হসপিটালে যেখানে ডাক্তারবাবু রাত্রিবেলায় থাকেন, ডাক্তারবাবুদের কোয়ার্টার আছে, সেরকম হসপিটালে সরকার কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে সাপের বিষের ওষুধ। আচ্ছা, তবে আরেকটা জিনিস আমি বলবো ডাক্তারবাবুদেরকে, আপনারা কিন্তু সাপের কামড়ে চিকিৎসাটা আমি এখনো দেখছি কিন্তু অনেক গ্রামীণ হাসপাতাল দিকে অনেক নেগলিজেবল, অনেকটা অবহেলা করা হচ্ছে এখনো সাপের কামড়। এটা কিন্তু একটু আপনাদেরকে অনুরোধ করবো যে এটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন একটা সাপের কামড় রোগী, অন্তত যতক্ষণ এভিএস চলছে রোগীটাকে, এভিএস চলাকালীন রোগীর পাশে থাকবেন, আপনিও একটু সাহস দিবেন রোগীকে,
তাহলে আমরা কিন্তু এক একটা জীবন বাঁচাতে পারবো। এবং আমাদের সবারই মনে রাখা দরকার, সাপের কামড় যারা খায় তারা কিন্তু শ্রমিক, কৃষিজীবী মানুষ, এবং ওদের শ্রমটার উপরে আমরা বাঁচিয়ে আছি। রাইট। ওরা শ্রম করছে বলে আমরা বাঁচিয়ে আছি। তাহলে এদের প্রত্যেকটা জনের জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। উনি হয়তো একজন কৃষক বা একজন শ্রমিক হয়তো নিজেদের অজ্ঞানতার জন্য দেরি করে ফেলে বা ওঝার কাছে যায়, আমরা সেই জিনিসটাকে বড় করে না দেখে ওর জীবনটাকে আমাদেরকে বাঁচানোটা আমাদের প্রাধান্য দেওয়া উচিত। রাইট। আচ্ছা, এই যে সাপের আক্রমণে বেশি কারা মারা যায়? মূলত কৃষক, শ্রমজীবী মানুষ এবং যারা মাঠে ঘাটে বনে বাদারে কাজ করে তারাই মারা যায়। তো এটা ঠিক কি কি কারণে মারা যায়? মূল কারণটা হচ্ছে দীপক, এটা অজ্ঞানতা, ওঝাগিরি। ওঝাগিরি। অজ্ঞানতার জন্য, মানে সাপ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার জন্য, সাপ চিনা না ঠিকঠাক করে চিনতে পারার জন্য আমরা সোজা ওঝার ঘরকে যাই। ঠিক আছে, আর ওঝার ঘরকে যাই সময়টা অনেকটা নষ্ট করে দিই। আর যখন একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছায় তখন কিন্তু ওঝা ওই সেই তুমি যে প্রথম গানটা দিয়ে শুরু করলে, যাকে খাবে কাল সাপে কি করবে ওঝার বাপে, এইটা যখন ওঝা বলে দেয় তখন আমরা যাই ডাক্তারের কাছে। আমাদেরকে নির্বিষ সাপে কামড়াক বা বিষধর সাপে কামড়াক অত আমার বোঝার দরকার না, আমি সোজা হাসপাতালে গেলেই হলো। হ্যাঁ, সাপকে মারি, হুম সেটা আবার উৎসবের আকারে মারি, হুম 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 ফুর্তি করে মারি, মার রে মার রে মার রে মার দে, ঠিক আছে। তারপর আবার কিছু ধর্মগিরি দেখাই, হুম যে সেটাকে পুরাণ দেওয়া হয়। হ্যাঁ, তো একে তো ফুর্তি করে মারলি, হ্যাঁ। আবার পুনায়ও দিচ্ছি। সে হনুমান মারার পর যেমন আমরা সমাধি বনান দিই, তারপর মন্দির বানাই। সকাল সন্ধ্যা আমরা সেই মোড়লে দিতে শুরু করি, ধূপ ঘুরাইতে শুরু করি। একদম তো একদম। সেরকম সাপ মারার পর আমরা পুরাণ দিই, এটা কারণটা কি? এটা এটা হচ্ছে একটা অদ্ভুত রকমের দ্বিচারিতা, যে আমরা মনসা পূজা করি। হ্যাঁ। হ্যাঁ, সেটা আমরা ভয়ঙ্কর রকমের ভক্তি করে মনসা পূজা করি, নির্জল উপবাস করি। আর মনসা ঠাকুরটাকে যার জন্য মানি তাকে আমরা ফুর্তি করে মোড়াই, তখন বলি যে ওটা কাল বটে। অ্যাকচুয়ালি সাপ সম্পর্কে এটা না জানার জন্য এই ঘটনাটা ঘটে। তো সাপ মারার পরে যে পোড়াইন দিয়াটার মধ্যে তুমি দেখবে যে গ্রামের দিকে একটা গল্প চালু আছে, যে সাপটা কেন কি পোড়াই না দিলেও বাঁচিয়ে যাবে। ঠিক আছে, এবং পোড়াইন দেওয়ার সময় আগুনে যখন দেওয়া হয় তখন সাপটা ছটপট করে, তার মানে সবাই বলে যে ও বাঁচেই আছে, অথচ মাথাটা থেতলা করে দিয়েছে। গল্পটা হচ্ছে কি, যে ওই যে নড়াচড়া করে না সাপটা, সেটা হচ্ছে পেশির সংকোচন। সেটা একটা মানুষকে যখন আমরা পোড়াই, মৃত মানুষকে, তখনও কিন্তু মানুষটা নড়ে, এবং তার জন্য আবার উপরে বড় বড় ইহার দেয়া হয়, মানে মানুষটা যখন আগুনে দেওয়া হয় তার উপরে বড় বড় মুড়া, মানে কাঠ, গুড়ি কাঠ দেওয়া হয়। তো সাপের ক্ষেত্রে যেটা হয়, সাপকে যখন আমরা মারি নিয়ে আর বাইরে ফেলে দিই, রাত্রিবেলায় ধরো মারি ফেলে দিয়েছে, সকালবেলা দেখছি সাপটা নাই, তখন বলা হয় যে সাপটা বাঁচিয়ে চলে গেছে। আদপে বাঁচায় নাই। সাপকে খাওয়ার জন্য আমাদের চারপাশে প্রচুর প্রাণী আছে, তারা ওই সাপটাকে খায়। আচ্ছা। আমরা যদি ওই সাপটাকে মারি রাখার পরে ওই আশেপাশে কোথাও সিসিটিভি ক্যামেরা থাকে বা আমরা অবজার্ভ করি, লক্ষ্য করি, তাহলে দেখবো যে ঠিক কোনো প্রাণী ওই সাপটাকে খাইছে। রাত্রিবেলায় প্রচুর নিশাচর প্রাণী আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। আমরা জানিই না যে আমাদের এলাকায় কত শিয়াল আছে, প্রচুর শিয়াল আছে, এবং শিয়ালে সাপ খায়। তারপরে নেউলে সাপ খায়, কুকুরে সাপ খায়, বিড়ালে সাপ খায়। ঠিক আছে, আর নেউলে তো নাকি অর্ধেকটা সাপ খাইয়ে নিয়ে আরো জড়ান দিই। এটা একটা বিচিত্র বিশ্বাস। এবং সেই জন্য অনেকে আমার ঘরে নেউল পুষে রাখে। ওদের ধারণা যে নেউল বোধহয় সাপের বিষয়ের ওষুধ জানে। আদবে তা নয়, নেউল খালে সাপটাকে পুরাটাই খায়। কালাজ সাপের কামড়, তথা যেটা আমরা তিতি সাপ বলি, হুম। এর লক্ষণগুলো কি কি টাইপের হতে পারে, হুম। এবং চন্দ্রগোড়া সাপের লক্ষণগুলো কি কি হতে পারে? কালার সাপের কামড়ের বিচিত্র বিচিত্র লক্ষণ। কারণ কালার সাপের কামড়ের লক্ষণ শুরু হয় পেট ব্যথা দিয়ে, পেটে অস্বস্তি দিয়ে। আচ্ছা। রাত্রিবেলায় মাঝরাতে পেটে অস্বস্তি বা পেট ব্যথা, বমি বমি ভাব। ঠিক আছে, ঢোক গিলতে কষ্ট বা গলা ব্যথা করছে। ঠিক আছে, রোগী তাকাতে পারছে না, যত সময় যাচ্ছে আস্তে আস্তে রোগী ঢলে যাচ্ছে। ঠিক আছে, এইসব লক্ষণগুলো যদি দেখা যায়, বিশেষ করে রাত্রিবেলায় পেট ব্যথাটা কিন্তু আমাদেরকে সিরিয়াসলি দেখতে হবে। ঠিক আছে, এবং যার পেট ব্যথা হচ্ছে সে কোথায় ঘুমাইছিল, এইটা ইনভেস্টিগেশন করার দরকার আছে। আর এগুলো মূলত কালা সাপের লক্ষণ, এগুলো আমাদের জানিয়ে রাখা দরকার। আর চন্দ্রবোড়া সাপের কামড়ের ক্ষেত্রে রাতে আমরা যদি বুঝতে না পারি যে চন্দ্রবোড়ায় কামড়াচ্ছে কিনা, অন্ধকারে চন্দ্রবোড়ার বিষদাঁতটা খুব বড় হয়, তাহলে অন্ধকারে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ভয়ঙ্কর সূচ ফুটার মতন একটা যদি আমার লাগে, সূচ, যে একটা সূচ তীব্রভাবে আমার পায়ে ঢুকে গেল, সেটা কিন্তু চন্দ্রবোড়ার কামড় হতে পারে মেবি, যদি আমাদের এলাকাতে চন্দ্রবোড়া সাপ থাকে। এবং যত সময় যাবে চন্দ্রবোড়ার কামড়ের ক্ষেত্রে আস্তে আস্তে জায়গাটা ফুলতে থাকে, জ্বালা জ্বালা যন্ত্রণা করে। এবং এর কিন্তু চন্দ্রবোড়া সাপের বিষে আমাদের কিডনিগুলো নষ্ট হয়। তাহলে সময় যাওয়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হতে শুরু করে।
রক্ত তঞ্চন যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে নষ্ট করে যায়, রক্তের কণিকাগুলোকে ধ্বংস করে দেয় চন্দ্রবোড়ার বিষ। তাহলে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হতে থাকে, যেমন আমাদের দাঁতের মাড়ি থেকে রক্ত বের হতে পারে, চোখের কোনা থেকে রক্ত বের হতে পারে, নাকের যে পাতলা পর্দা আছে তার থেকে রক্ত বের হতে পারে। সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে এমনকি রক্ত বমিও করতে পারে, সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে পেচ্ছাবের সাথে রক্ত বার হবে। তো তখন কিন্তু খুব সিরিয়াস জায়গায় পৌঁছে গেছে রোগী। অর্থাৎ চন্দ্রবোড়ার কামড়ে তবে আরেকটা জিনিস হয় যে চন্দ্রবোড়ার কামড়ের ক্ষেত্রে সাপের কামড়ের যে সে দাঁতের দাগ যেটা বলা হয় না, সেটা চন্দ্রবোড়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কারণ দাঁতের সাইজ বড়। তাহলে হয়তো দুটো দাঁতের দাগও পাতে পারি আমরা, বা চিড়ে দিয়েছে এরকম দাগ পাওয়া যেতে পারে, এবং সময় যাওয়ার সাথে সাথে সেই জায়গাটা থেকেও কিন্তু রক্ত বার হতে শুরু করে। ঠিক আছে, চন্দ্রবোড়ার কামড়ের ক্ষেত্রে কেন, কোনো সাপের কামড়ের ক্ষেত্রে বাঁধন দেওয়ার দরকার নেই, এটা আমি আপনাদেরকে আরো একবার বলছি। হ্যাঁ, ওই অঙ্গটাকে শুধুমাত্র নড়াচড়া যাতে না করা হয়, এবং রোগীকে যত তাড়াতাড়ি পারবেন হসপিটালে নিয়ে আসুন। ঠিক আছে, আর ডাক্তারবাবুর সাথে চিকিৎসায় কোলাবোরেশন করুন, একদম 100% আপনাদের রোগী সুস্থ হবে। আমরা চাইছি যে যাতে করে সাপের কামড়ে আর একটা মানুষও মারা না যায়। আমার শঙ্করদার আমি নাম্বারটাও দিয়ে দিচ্ছি, যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার শঙ্করদাকে ফোন করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই ভিডিওটা বারবার আগেবার এই এপিসোড আমরা করেছিলাম, পুনরায় ভিডিও বানালাম, কারণ এই ভুলটা আমরা বারবার কিন্তু করে যাচ্ছি, এবং সাপের কামড়ে এখনও কিন্তু মানুষ মারা যাচ্ছে। আমরা কখনো কখনো কোথাও না কোথাও আমরা কিছু গ্যাপিং থাকার জন্য এইসব সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করুন। আপনার জানার কিছু নাও থাকতে পারে, অন্য লোক কিন্তু জানবে এই ভিডিওটা সম্ভব। উমা শঙ্করদাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এইসব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের উমা শঙ্করদার মতন লোকের কাছ থেকেই পাওয়া যায়। বান্ধবনের আশেপাশে যদি কোথাও সাপ বাইরে তো উমা শঙ্করদাকেই নিমন্ত্রণ আছে সাপটাকে ধরার জন্য। ঠিক আছে, সেই সূত্রে আমরা দু একটা মানে কি বলবো, বড় বড় ভুতুঙ্গ মারিয়ে দিই। দীপকও ধন্যবাদ, এবং আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সুন্দরী পুরুলিয়া চ্যানেলের সাথে থাকবেন, কারণ দীপক অনেক ইনফরমেটিভ ভিডিও, অনেক এন্টারটেনিং ভিডিও আপনাদের সামনে তুলে ধরেন। এবং এই জন্য আমি দীপককে ধন্যবাদ জানাবো যে পুরুলিয়ার সংস্কৃতিকে দীপক যেভাবে তুলে ধরছে, পুরুলিয়ার বিভিন্ন বিষয়কে, এটা কিন্তু খুব কম ইউটিউবাররাই করে। এই জন্যে আমাদের দীপকের এই চ্যানেলকে আপনাদের সঙ্গে রাখতেই হবে। নমস্কার। নমস্কার।